তাজদার চোখ নিচু করে বুকের দিকে তাকালো। বোতামটা ঝুঁকে আছে সুতোর সাথে। এত শক্তি! সোজা বোতাম ছিঁড়ে নিয়েছো? সায়না ঝুলে থাকা বোতামটির দিকে তাকিয়ে তাজদার দিকে চোখ তুলে তাকালো। শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হচ্ছে। তাজদার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, বোতামটা সেলাই করে না দেওয়া অবধি বাপের বাড়ি যেতে পারবে না। সায়না তাকে সরিয়ে দিয়ে উঠে যাচ্ছিল, তাজদার তাকে ঠেলে দিল। সায়না বিছানায় দুহাত চেপে পড়ে গেল। অবাক চোখে তাকিয়ে বলল, আপনার কি সমস্যা? সারাক্ষণ নাটক করার তালে থাকি না আমি। কিছু মানুষ থাকে যাদের ভালো কথা সবসময় কঠোর শোনায়। সেক্ষেত্রে সায়না সে খুব কঠোর কথাও আস্তে করে বলে দিতে পারে। এতদিন সে সেটাই করেছিল, কিন্তু আজ তার কথাটা বেশ কঠোর শোনালো। তাজদার স্পষ্টভাবে বলল, বোতামটা সেলাই না করে তুমি আজকে বাপের বাড়িতে যেতে পারবে না। পারবে না মানে পারবে না। আমার কথাই শেষ কথা। আমিও তোমার সাথে মশকরা করার মুডে নেই। বেশ সিরিয়াস হয়ে কথাটা বলল সে। সায়না বলল, মনে তো রং লাগেনি আমার। আমি ধাক্কা টাক্কা দিলে আপনার আরও অপমান লাগতে পারে। ভালো কথা বলছি, সরুন। বিয়ে করেছেন বলে যখন তখন গায়ের উপর উঠে আসাটা কোন ধরনের কথা? তাজদার বলো, এত কথা বলতে কে বলেছে বোতামটা সেলাই করে দেবে কি না? আপনার চাকর নই। বরের বোতাম সেলাই করতে গিয়ে যদি চাকর হতে হয় তাহলে তুমি চাকরি। বোতামটা সেলাই করে দাও চাকরানি। ভাইয়ের সামনে যদি বলি আপনি আমাকে চাকরানি ডেকেছেন, তাহলে কি হবে ভাবতে পারছেন? পারছি, তারা ভাবে চাকরও ডেকেছে, ভালো কথা। সেটা বেশ মানিয়েছে। শেষে আবার রানী ডাকলো কেন? সায়না সত্যি সত্যি এবার ধাক্কা মেরে বসলো। তাজদার সিদ্দিকে একটু সরে গেল। সায়না তার দিকে আরও ফিরে তাকালো না। গায়ে আঁচল টেনে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তাজদার বলল, সুই সুতো নিয়ে দ্রুত ঘরে আসা হোক। রান্নাঘরে মাছ মাংস রান্না হচ্ছে। কাজ করতে করতে সবাই নানান কথা বলছে। সায়নাকে দেখে তার বড় যা ঝিমলি বলল, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন, কিছু লাগবে? সায়না বলল, বড় আম্মুর সাথে। কথাটি শেষ করার আগে রওশনারা বেরিয়ে এলো। বলল, ঘরে চলো। সায়না তার পেছন পেছন ঘরে গেল। ঘরে এসে রওশনার কাপড় ভাঁজ করতে করতে বলল, ও কিছু বলেছে? সায়না মুখ গম্ভীর, বেশ অভিযোগের সুরে সে বলল, অ্যাডমিশন না নিতে বলেছে। এটা কোনো কথা? সোনা তার মেজাজ টের পেল। বলো, তুমি এক কথা থাকবে। সায়না রীতিমতো তিক্ত বিরক্ত। এত বড় একটা কথা শুনে বড় আম্মুর চোখে মুখে কোনো বিস্ময় নেই। তাকে পড়াশোনা করতে দেবে না জানলে সে দরকার পড়লে মা বাবা ভাই বোন সবার মুখে চুলকালি লাগিয়েও হলো বিয়েটা ভাঙতো। যদিও অসম্ভব ছিল কিছু, সেও চেষ্টাটা অত্যন্ত করত। তাজদা সে দেখি রীতিমতো তাকে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। তার জীবনের ছোট বড় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছে। এটা কী ধরনের স্বামীর অধিকার ফলাচ্ছে সে? তার বাবা অল্প পড়াশোনা জানা পুরুষ মানুষ, কিন্তু মায়ের সমস্ত ইচ্ছা অনিচ্ছাটাকে প্রাধান্য দিত। যেখানে তার কথা কোনো মূল্যায়ন নেই, সেখানে সে সারা জীবন থাকবে কিভাবে? রওশনারা বলো, তোমার ভাইয়ের কানে তুলে দেবে কথাটা। তারা তাজকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। পড়াশোনা বন্ধ করে দেওয়াটা ভালো হবে না। সায়না বলো, আপনার কথা শুনবে না। রওশনা তার দিকে তাকালো, বলল, একটা যুক্তি দেবে। এত যুক্তিতর্ক করবে কে তার সাথে? তাহলে বড় আব্বু একবার বলুক, আমি তো পড়াশোনা ছাড়বো না জীবনেও। কিন্তু বড় আব্বু বললে হয়তো আর আমাকে কিছু বলবে না। উনি এইসব ব্যাপারে কথা বলতে চান না। মাথার মানুষ, কখন কি বলে ফেলে তার হিসাব নেই। আপনি আর বড় আব্বু বললেও কথা শুনবে না? বললাম না, হাজারটা যুক্তি দেখাবে, তখন আর আমাদের না বলার জায়গা থাকে না সেখানে। বড় ভাইয়া রায়হানকে যদি মুখের উপর বলে তার বই সিদ্ধান্ত একান্তই তার, তখন সে অপমানিত হবে না? সায়না অবাক। তাহলে তো এই তাজদার সিদ্দিক যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। কেউ তার সিদ্ধান্ত না বলতে পারলেও না। এটা কি ধরনের কথা? তার সব কথাকে প্রশ্রয় দিয়ে এরা অমানুষ বানিয়ে ফেলেছে। সায়না একের পর এক আশ্চর্য হচ্ছে। তার উপর কোনো কথা বলা যাবে না মানে? রোজগার ভালো না হলেও এত দম্ভ, এত অধিপতি থাকতো তার। চাকরি গরমে মা বাবার কথাও শোনে না। অবশ্য আগেও এমন ছিল, এখনও আরও বেড়েছে। সায়না দরকার পড়লে মরে যাবে সবার কথা শুনে, তবুও সে পড়াশোনা ছাড়বে না। এই তাজদা সিদ্দিকীর স্বভাব হয়ে গেছে সবার উপর কর্তৃত্ব ফলাতে ফলাতে। নিজেকে হনু মনে করে সে। সে যা বলবে তাই হবে, তার কথা বাইরে কোনো কথা থাকতেই পারে না। সায়নারই তো মেজাজ খারাপ হচ্ছে তার বলার বাইরে। কথায় কথায় টাকার বাহাদুরির কর্তা।
সস্তা মানসিকতার লোকটার প্রতি তার মনে জীবনে শ্রদ্ধা আসবে না। রওশনারা আশ্বাস দিয়ে বললেন, আমি তারপরও বলবো, দেখি কি বলে। তুমিও এ কথায় থাকবে, পড়াশোনা ছাড়া যাবে না। সায়না ঘরে আসতে তাজদা তার হাত শক্ত করে তার সামনে তুলে ধরে। হাতের তালুতে তার শার্টটা ছিল। তারপর কোমরে সুই ফুটিয়ে দিল। সায়না ব্যথা পেল। কোমরে হাত চেপে ধরে রেগে তাকালো। মেজাজ তুঙ্গে সুই সুতো তার হাতে তুলে দিয়ে তাজদার বলল, বোতামটা সেলাই করে দাও, যেন হুকুম করেছে সায়নাকে। সায়নার শার্টটা বিছানায় ছুঁড়ে মারল জোরে। সুইটাও ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বলল, সুই ফোটালেন কেন? আগে জবাব দিন। মগের মূল্যক নাকি? যান এখান থেকে, সেলাই না ধুলাই করে দেব। তাজদার শার্টটা নিয়ে এলো। সায়নার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শেষবারের মতো বলছি, সেলাই করে দাও। ফিরে এসে যদি দেখি সেলাই করনি, তাহলে তোমাকে আমি খাইছি। ঘর থেকে বেরিয়ে গেল। সায়না শার্টটা নিয়ে বিছানায় বসলো। তাজদার ফিরে এলো 40 মিনিটের পরে। সায়না তার দিকে শার্ট বাড়িয়ে দিল। তাজদার শার্টটা তার মুখের উপর ঝেড়ে বলল, থ্যাঙ্কস। সায়না নিজের বোকরা হিজাব বের করে রাখলো। তাজদার টি শার্ট খুলে গায়ে গায়ে জড়ালো। সায়না একবার ঘাড় ফিরে তার দিকে তাকালো। তাজদার আয়না দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, লুকিয়ে দেখা পাপ। সায়না আবারও ফিরে গেল। তাজদার শার্ট গায়ে দেওয়ার পর খেয়াল করলো একটাও বোতাম নেই। জিতে যাওয়ার খুশিতে খেয়ালও করেনি যে সায়না সব বোতাম ছিঁড়ে নিয়েছে। সে চট করে সায়নার দিকে ফিরে তাকালো। সায়না আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে লিপস্টিক দিতে দিতে তাজদারের দিকে ফিরল। ঠোঁটের কোনো তির্যক হাসি। তাজদার সেদিকের উপর গাদ্দারি ভাবা যায়। সায়না পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে নিজের সাথে চেপে ধরল। তার খালি বুকে সায়নার মুখ চেপে গেছে। সায়না ছটপটিয়ে উঠল। তাজদার তার মাথা চেপে ধরে রেখে বলল, টিট ফর ট্যাট। সায়নারও সাথে সাথে হাসি দিল জোরে। তাজদার এক ঝাটকায় বহু দূরে। নিজের বুকের দিকে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি এসব? সায়না ঠোঁট বাঁকিয়ে বলল, মধু। আমার ঠান্ডা লেগেছে, জোরাজোরি করলে এই অবস্থায় হবে। এমনিতেই আছি নিজের জ্বালায়, তার মধ্যে এইসব যথেষ্ট বিরক্ত লাগে। বলতে না বলতে সায়না আরও একবার হেঁচে দিল। নাকের মাথা লাল হয়ে এসেছে। তাজদার বলল, ছি। সায়না বোতামগুলো টেবিলের উপর রেখে দিয়েছে। তাজদার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বোতামগুলো দেখলো। সায়না পিঠে নিচে বালিশ রেখে শুয়ে একটা উপন্যাস পড়ছে। উপন্যাসের নাম প্রিয় বেগম। এটি তার পছন্দের উপন্যাস। তাজদার বোতামগুলো তুলে নিতে নিতে বলল, রেখে দিলাম, বোতামগুলো তুমি একদিন সেলাই করে দেবে, আমি সেলাই করিয়ে ছাড়বো। সায়না তার দিকে তাকালো। আবারও বইয়ের পাতায় চোখ রেখে বলল, আমাদের বাড়িতে যেতে বলা হয়েছে, যাব না। সায়না বলল, আমি ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম, যাওয়ার দরকার নেই। তাজদার তার দিকে ক্ষেপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ডিসগাস্টিং। ডিসগাস্টিংকে কে বিয়ে করতে হলো? আর মেয়ে ছিল না এই দেশে? এরকম বজ্জাত হবে জানলে করতাম না। দেখতে তো ভালো মেয়ে মনে হয়, আপনাকে দেখতে জেন্টালম্যান মনে হয়। তাজদার সেদিকে বেশ ভাব নিয়ে বলো, আমি তো সেটাই। না, আজ তো একটা হনুমান। তাজদার চোখ সরু করে তাকালো তার দিকে। সে দেখতে হনুমানের মতো? সায়না বেশ মজা পাচ্ছে। মনে হচ্ছে তার বহুদিনের আক্রোশ বেড়েছে একটু একটু করে। তাজদার সেদিকে যে দেখতে হনুমানের মতো, সেটা সে বহু বছর পর মুখ ফুটে বলতে পেরেছে। তাজদার বলো, তুমি দেখতে কীরকম ছিলে সেটা এক্সপ্লেন করব? সায়না তৎক্ষণাৎ তার দিকে ঘুরে তাকালো। তাজদারের ঠোঁটের কোণে সেই চিরচেনা তেজো হাসিটা যেন দাঁত কিচিয়ে জ্বলছে। সায়না থেকে অবাক করে দিয়ে বাঁকা হেসে বলল, আপনি কেমন ছিলেন সেটা আমি এক্সপ্লেন করব? আপনি এখানে দাঁড়াতে পারবেন? তার গলার টান টান আত্মবিশ্বাসী। তাজদার সেদিকে শিরদাঁড়া এত নরম ভেবেছে। সায়না একটুখানি অবাক হয়ে তাকালো। তার ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার শিরদাঁড়াও আছে? জানতাম না তো। বেশ, দাঁড়িয়ে থাকুন এভাবে, শিরদাঁড়া সোজা করে। এটাও মাথায় রাখুন, আপনার পায়ের কাছে এসে বসার মতো মেয়েও আমি নই। তার ঠান্ডা গলায় বলো, তুমি আমাকে এখনো ঠিকমতো চিনতে পারোনি সায়না মমতাজ। সায়না তার সামনে এসে দাঁড়ালো। বলল, আপনাকে আমি চিনতেও চাই না, যতটুকু চিনেছি ততটুকুই ভুলতে পারলেই এনাফ। চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তাজদার তাকাতে সে জিজ্ঞেস করলো, আপনাকে চেনা এখনো বাকি আছে বলছেন? মানে আপনি হুট করে আমার চোখে ভালো হয়ে যাবেন আর আমি সেটা বিশ্বাস করব? সত্যি? তাহলে তো বেশ ভালো।
তবে একটু অনুরোধ, দয়া করে নিজেকে হাসিপাত্র বানাবেন না। মানে আপনি যদি এখন আপনার সামনে বসে আমাকে প্রেম নিবেদন করেন, বিষয়টা খুব হাস্যকর দেখাবে। তাজদা সিদ্দিকীর সাথে এটা যায় না। আপনাকে আমি অন্যভাবে চিনে এসেছি, তাতেই আমার প্রাণ যায় অবস্থা। দয়া করে আর এমন কিছু দেখাতে যাবেন না যাতে হাসতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আপনি চিরকাল সে দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকুন। সামনের জনকে দেখার জন্য চোখ নিচে নামানোর দরকার নেই, কারণ আপনার সাথে ওটা যাবে না। তাজদার ভেজা শার্টটা তার মুখে ঝাড়া মারল। শায়না পিছিয়ে গেল, মুখের উপর পড়া পানিগুলো মুছে নিতে নিতে তাকালো। তাজদার তার গালে 2 আঙ্গুল চেপে চিমটে কেটে বলল, তোমার দিকে তাকানো যেন চোখ নিচে নামানো হচ্ছে, কারণ তুমি আমার চেয়ে খাটো। বলেই সে বেরিয়ে গেল। শায়না গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। বলেই সে বেরিয়ে গেল। শায়না গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কথায় কথায় গালে হাত দেয়, এত বড় বেয়াদব। বিকেলের দিকে শায়না তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক উঠোনে দাঁড়ানো আরেক উঠোন দেখা যায়, তাই রোশনারা বলেন গাড়িটা পটিয়ে থেকে ঘুরিয়ে আনতে। সবাই হাসছিল ব্যাপারটা দেখে। শায়না গাড়িতে বসতে বসতে তাজদা সেদিকে দিকে তাকালো। তাজদার পেছনে হাত ভাঁজ করে রওশনার পেছনে দাঁড়িয়ে কিছু একটা চিবোচ্ছিল। গাড়ির ছায়ার ঠিক আগ মুহূর্তে গাড়ি দরজার পাশে এসে থামলো। মাথা থামিয়ে শায়নার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, শায়না মমতাজ। কথাটা দ্বিতীয়বার যেন মনে করে দিতে হয় না। বারবার আমি এক কথা বলতে পারবো না। ড্রাইভার আছে তাই শায়না মৃদুস্বরে বলল, আমি অ্যাডমিশন নেব, এটা আমার শেষ কথা। তাজদারের কপাল কুঁচকে উঠল। রাগ জমে থাকলে চোখের বাজে, সেটা শায়নার নজরে এড়ায়নি। ঠান্ডা গলায় বলল, এই বাড়িতে ফিরবে কি না তা নির্ভর করবে দুই পরিবার সম্মতির উপর। আমি তখনই ফিরবো যখন নিশ্চিত হব আমার পড়াশোনায় কেউ বাধা হয়ে দাঁড়াবে না। রাজধানীর মুখের বেশি শক্ত হয়ে উঠল, চোখে কোণে জমে উঠল চাপা হিংসতা। দাঁতে দাঁত চেপে বলল, পড়াশোনা গুলি মার। কথা না শুনলে এই বাড়িতে ফেরার দরকার নেই। পড়াশোনা করে তুই করবেটা কি? শক্ত হয়ে বসে রইল। কথা বলার রুচি চলে গেছে তার। রসনা এসে তাজদারের পেছনে দাঁড়ালো, আস্তে করে বলল, এখন ওর যাওয়ার সময়, কথাবার্তা পরে বলা যাবে। তাজদার একবারও পিছনে না তাকিয়ে গট পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। সানা তার যাওয়ার পথে চেয়ে রইল। তারপর রোশনার দিকে তাকালো। রোশনারা এসে মাথায় হাত রেখে বলল, ওর কথা কানে দেওয়ার দরকার নেই। সব কথা কানে দিলে পাগল হয়ে যেতে হবে। গাড়িটা পটিয়া থেকে ঘুরিয়ে এসে সায়নাদের উঠোনের সামনে থামলো। দাদিমা উঠোনে নেমে এলেন। সায়না গাড়ি থেকে নামলো। বোকরা সোনালি রঙের একটা হিজাব পরেছে সে। নাকের মাথায় জল করছে স্বর্ণের নাকফুল। বাচ্চা বুড়ো সবাই এসে তাকে ঘিরে ধরলো। সায়না সোজা ঘরে চলে গেল। সবাই বলাবলি করলো, কাউকে সালামটুকু করলো না মেয়েটা। বেগম সবাইকে চুপ করিয়ে দিল। আহ, দোষ ধরো না তো আর। ঘরে ঢুকতেই ভাবি আপা সবাই এগিয়ে এলো তাকে দেখে। হাসি মুখে জিজ্ঞেস করতে যাচ্ছিল কেমন টেমন আছে। সায়না কারো দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে গেল। সবাই হকচকে গেছে। ওই বাড়িতে কিছু হলো নাকি? সায়না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শাড়িটি ছুঁড়ে ফেলে সালোয়ার কামিজ পরে নিচে চোখ মুখে পানির ঝাপটা দিল। তারপর নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কি শান্তি নিজের ঘরটায়। কতক্ষণ ঘুমিয়েছে নিজেরও খেয়াল নেই। মনে হয়েছিল সে কতদিন পর শান্তির ঘুম দিয়েছে। তাকে কেউ বিরক্তও করেনি। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া মাত্রই পরিবারের সবাই একসাথে দেখলো রান্নাঘরে খাবারের আয়োজন নতুন জামের জন্য। শাহিদা বেগম, ছাবিদা, শর্মিলা ভাবি ব্যস্ত। ওই বাড়ি থেকে ভাত মাংস পাঠানো হয়েছে, সেগুলো প্রতিবেশীদের বিলি করে এসেছে শাওন। সবাই তাকে দেখে নিজেদের মতো কথাবার্তা থামিয়ে দিল। শাহিদা বেগম তাকে দেখে বলল, মুখটা শুকিয়ে গেছে, কিছু খাবি? ছোট ভাইয়া কই, কোথায় গেছে কে জানে, ও সারাদিন বাড়িতে থাকে। সাবিনা বলল, সায়দা এবার তো নুডলস করলাম, দেবো একটু? সায়না বলল, গরুর গোস্ত দিলে খাবো না, অ্যালার্জি বেড়ে গেছে আমার। মুরগির? খেতে পারবে, তাহলে অল্প করে দাও। সায়দা বেগম বললেন, অ্যালার্জি ওষুধ আছে, না থাকলে তোর আব্বাকে স্লিপটা দিয়ে দিস, নিয়ে আসবে। সায়না জবাবে কিছু বলল না। সাবিনা তাকে বাটিতে করে নুডলস দিল। সায়নার টেবিলে গিয়ে বসলো, মাথায় কাপড় টেনে চামচে করে অল্প করে নুডলস মুখে তুলে রান্নাঘরের ওদিকে ছটানো ছিটানো রান্নার আয়োজন দেখলো। প্রশ্ন করলো, কবুতর কার জন্য আনিয়েছে? সাহিদা বেগম অবাক হয়ে বললেন, কেন তাজদারের জন্য? নতুন জামাই না? কি কি এনেছো? রুই, চিংড়ি, তেলাপিয়া। 2 রকম দিলে মান সম্মান যাবে। কবুতর না দিলে তোমাদের বদনাম হবে। এতে ঢং করার কি আছে? এতগুলো খাবার একসাথে খাওয়া যায়? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি।
না খেলে তখন তোমার কানের কাছে পেঁচাল পারবে না কেউ। শাহিদা বেগম মুখ চুপসে গেল। ঠিকই তো, এ তো খাবার না খেলে। তখন শারমিলা বলল, আম্মা ওর কথা কানে নিও না তো। না খেলে না খাক, দেখার জন্য হলেও তো দিতে হয় এসব। ও কি জানে এসবের? বন্ধু বান্ধব নিয়ে যে আসবে, সব না দিলে কেমন দেখায়। রাত তখন 10টা পেরিয়ে গেছে। তাজদার আসবে কি আসবে না, এই অনিশ্চয়তায় সবাই অস্থির হয়ে উঠেছে। ঘড়ি কাটার সঙ্গে সঙ্গে সবাই ধৈর্যও ক্ষয়ে যাচ্ছে। কে যেন পাশ থেকে বলল, আসবে না বোধ হয়। এতক্ষণ চলে আসতো। শাহিদা বেগম কপাল চাপড়ে বলেন, তাহলে তোরা এত আয়োজন কেন করলাম? শর্মিলা বিরক্ত গলায় বলো, নিয়মকানুন মানতে হবে না, এ কেমন লোক? দাদিমা বলেন, বেটার ইচ্ছে হলে তবেই আসবে। শারমিন মুখ কুঁচকে বলো, আসবে না সেটা আগে বলে দেবে না ওরা? এত আয়োজন করি এখন না আসার মানেটা কি? সবাই কথা বলছে, শুধু সাইনা চুপচাপ। তার নীরবতার চোখে পড়তেই সাইদা বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, তুই একবার ফোন করে দেখ না, হয়তো ভুলে গেছে বা ব্যস্ত। সাইনা শান্ত কণ্ঠে বলল, যার ইচ্ছে নেই তাকে ফোন দিয়েও কিছু হবে না। তোমরা আগেই নিশ্চিন্ত হওনি কেন? সাইদা বেগম চিন্তায় পড়ে গেলেন। শর্মিলা নিচু গলায় মুখের ভেতর কী যেন বিড়বিড় করে বলল, স্পষ্ট নয় কিন্তু বিরক্তিটি টের পাওয়া যাচ্ছে। ওই বাড়ির লোক পাঠানো হয়েছে, সেখান থেকে খবর এসেছে তাজদার বাড়িতে নেই, ফিরতে দেরি হবে। সায়না অবাক। সে জানে আজকের আয়োজন তার জন্যই। সবাই তাকে ঘিরে এত প্রস্তুতি নিচ্ছে, সব জেনেও এত নির্বিকার কী করে? একটা ফোন পর্যন্ত করলো না, জানলও না আসবে কি আসবে না। মা আর বোনদের চিহ্নিত মুখের দিকে তাকিয়ে তার ভেতর এক ধরনের পৈশাসিক আনন্দ হচ্ছে। বুঝো কোরা, শ্বশুর বাড়িতে যাচ্ছ। তাজদার হাতের ঘড়িতে কবিতা পড়তে পড়তে দাদিমার দিকে তাকালো। বাড়ি ফিরে দুটো বোতল নিয়েছে সে। একটা মেরুন রঙের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছে। তাড়াহুড়া করছে। রাত 11টা বাজে এখন। প্রশাসনে সে ঘাড় ফিরিয়ে তাকালো। বলল, হ্যাঁ, এত দেরিতে কেন? ওরা কি মনে করবে? করবে কেন? 11টা অত গভীর রাত নয়। মানুষের সমস্যা থাকতেই পারে। ফোন দিয়ে জানাতে পারতে। ওরা ভাবছিল তুমি যাবে না। মহিলারা দুটো বেশি কথা বুঝে ফেলে, সমস্যা সেখানে। আর তুমি দেরি করেছো সেটা দোষ নয়। ইচ্ছে করে কেউ দেরি করে না, তাও সেটা তোমার উদাসীনতা। আর যেহেতু জামাই আদর, তোমার উচিত ছিল বন্ধু বান্ধব নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া। ওরা ভাতের পাশাপাশি নাস্তারও আয়োজন করেছে, ওগুলো বরবাদ হবে না? কাল সকালে খাবো। দাদিমা জানিয়ে এই ছেলের সাথে কথায় পারা যাবে না। তাজদার টিস্যু দিয়ে স্কিনটা আলতো করে মুছিয়ে মুছিয়ে তৌসিফকে ডাক দিল। তৌসিফ, বের হ। তৌসিফ বলো, পায়জামাটা পরতে দাও। ওটা না পরে যাবো নাকি? নিজে দেরি করে ফেলেছে, এতক্ষণ পরে এসে আমাকে তাড়া দিচ্ছে। তিতলি আর তানসুবা হাসছে তার কথা শুনে। তিতলি চিল্লিয়ে বলল, ভাইরে, আমার জন্য একটা নেক পিস নিয়ে আসবে? তৌসিফ তার ঘর থেকে জবাব দিল, মুরগির লাস্ট পিস নিয়ে আসবো তোর জন্য। সবাই একসাথে হাসছে। তিতলি রেগে বলল, যা বেটা, না আনলে ঘরে ঢুকতে দেবো না। তোমরা খাবি নাকি সব? আমাদেরও হক আছে। তাজদার হেঁটে এলো সেখানে। বলল, এখানে দাঁড়িয়ে কথা না বললে কাজটি তো করতে পারো। মিষ্টি নিমকি আর সন্দেশের কার্টুনগুলো বারান্দায় রেখে আসো। পান সুপারি আর ইত্যাদি ইত্যাদি সব দিয়েছে কিনা চেক করো। তিতলি আর তানসুবা চলে গেল মাথা দুলিয়ে। রোশনারা এসে থামলেন তাজদারের সামনে, বললেন, তুমি সকালে চলে এসো। সারাদিন 2 দিক মাথা, 2 দিন থাকবে ওখানে। চুলটা বোধহয় আচরণ হয়নি, আর একটু মোছা দরকার। তাজা চুলে হাত দিল। দাদিমা পেছন থেকে বলল, শ্বশুরবাড়ির তোয়ালে দিয়ে মুছিও। যাও যাও, এত রাত করে শ্বশুরবাড়িতে যেতে আর দেখিনি। তাড়াতাড়ি বের হও, ওরা সারাদিন খাটছে নতুন জামাইয়ের খাবার দাবার নিয়ে। রওশনারা বলেন, চুল আশ্রয় নিলে ভালো হতো। তাজদার ঘরে চলে গেল। চুলটা পরিপেটে করে বেরিয়ে পড়ল। রওশনারা তৌসিফের ঘরের সামনে এসে বলল, তৌসিফ, বের হ বাবা, আর কতক্ষণ? তৌসিফের মা বলল, মেয়েদের মতো সময় লাগে ওর। তৌসিফ চেঁচিয়ে বলল, আশ্চর্য, যে দেরি করছে তাকে কিছু বলছো না? আমাকে পেছন পড়ছে কেন সবাই? তৌসিফ আর ফুফাতো খালাতো ভাই সহ মোট 6 জন গিয়েছে সায়নাদের বাড়িতে। সায়নার দাদিমা মাজেদার বেগম ঘুরঘুর করছিলেন। মিষ্টি নিয়ে তৌসিফ ঘরে ঢুকে এলো সবার আগে। বড় করে দাদিমাকে সালাম দিয়ে বলো, সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? দাদিমা বলেন, আমরা না ঘুমাইলেও বউ ঘুমিয়ে গেছে গা। তৌসিফ ঠোঁট উল্টে বলো, নাতি জামাইয়ের দোষ, দেরি করে বাড়ি ফিরেছে। তাজদার আশরাফের সাথে ভেতরে ঢুকতেই দাদিমাকে সালাম দিল। দাদিমা সালাম নিয়ে বলো, ও মা গো, আমার নাতি জামাই রাস্তায় গাড়ি পায়নি?
তাজদার বলল, ট্রাফিক জ্যাম। এখন সব খাবার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাই ভালো। কিন্তু একজন গরম হয়ে আছে। আশ্বাস করে বলো, ঠান্ডা করার দায়িত্ব আমার। দাদিমা হাসলেন। সাবিনা সেনাকে ঘুম থেকে ডেকে তুলল। সায়না, ওঠো, ওনারা এসেছেন। সায়না। সায়না ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, কটা? 11:30 পেরিয়ে গেছে। এত রাতে কিসের জন্য আসছে? সাবিনা চুপ করে সরে গেল। সায়দা বেগম ছোটাছুটি করছেন। আনিস বলল, ভাত দিয়ে দাও। নাস্তা খাবে না? সায়দা বেগম মনক্ষুর হয়েছে। সারাদিন সবাই মিলে কত কিছু নাস্তার আইটেম বানিয়েছে। আনিস রাগারাগি করছে, বলছে আজকাল মানুষের তো নাস্তা খায়, কেক, কলা, মিষ্টি আর সন্দেশ দিলেই তো হতো না? এত কিছুর কি দরকার ছিল? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি না করলেই চলে না। সায়না দুলাভাইরা তাকে সরিয়ে নিয়েছে। অফিস থেকে এসে এত ঝামেলা দেখে তার মেজাজ বেগে যাওয়াই স্বাভাবিক।